আমি গরিব পরিবারের একজন সন্তান। আমার নাম হলো আবির। বাবা মায়ের বড় সন্তান, লেখাপড়ার অনেক মেধাবী। কিন্তু গরিব বলে বাবা মায়ে লেখাপড়ার খরচ চালাতে সক্ষম হয় না। তাই মামার বাসায় থাকি। মামা সব লেখাপড়ার খরচ চালান। আমার মামা একজন বড় ব্যবসায়ী। তার একটা মেয়ে আছে, নাম হলো নীলা। দেখতে যেমন সুন্দর তেমন দেমাগী। আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি নীলাকে ছোটবেলা থেকে ভালোবাসি, অনেকবার বলেছি। এর জন্য খেতে হয়েছে সর আর অপমান। তা আপনারা গল্পেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে গল্পটা আমরা শুরু করি। আমি বললাম, নীলা, তোকে একটা কথা বলার ছিল। নীলা বলল, শুন। তোরে তো আজে বাজে কথা শোনার টাইম আমার নাই, এখন যা এখান থেকে। আমি বললাম, প্লিজ একবার শুনো। নীলা বলল, বলছি না এখান থেকে চলে যা। আমি বললাম, প্লিজ একবার শুনো। নীলা বলল, ওকে বল, যদি উল্টা পাল্টা কিছু বলিস তাহলে তোর খবর আছে। আমি বললাম, আসলে আমি না তোমাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আর এই কথাটা বলার সাথে সাথে নীলা বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হই? আর তোর সাহস কম না, তুই আমাকে ভালোবাসার কথা বলিস? ফকিন্নি হয়ে চাটে যাওয়ার স্বপ্ন বাদ দে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। পরপর নীলা আবার বলতে লাগলো, আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার ইচ্ছা, তাই না? আমি বললাম, সত্যি নীলা, মামার সম্পত্তির উপর আমার কোনো প্রকার লোভ নাই। আমি শুধু তোমাকে ভালোবাসি। নীলা বলল, চুপ, তোদের মতো ছোট লোকের বাচ্চাদেরকে ভালো করে চেনা আছে। এখন যা এখান থেকে। যদি কখনো আবার ভালোবাসার কথা বলিস আমাকে, তাহলে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, মনে যেন থাকে। আমি আর কোনো কিছু না বলে রুমে এসে কান্না করলাম। চোখ লাল হয়ে গেছে। গরিব বলে কি ভালোবাসতে পারি না? গরিবরা কি মানুষ না? নাকি গরিবদের ভালোবাসার অধিকার নাই? গলাটা ব্যথা করছে। থাপ্পড়টা খুব জোরে মারছিল। মামি আমাকে ডাকছেন। আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে বললাম, আসতেছি। তারপর চোখ মুছে মুছে মামির কাছে গেলাম আর বললাম, জি মামি বলেন। মামি বলল, এ কি, তোমার গালে কি হয়েছে? এরকম কেন? আর তোমার চোখগুলো যেন কেমন লাল হয়ে আছে। আমি বললাম, আসলে মামি, গালে একটা মশা পড়ছিল, তখন রাগ করে থাপ্পড় মারছিলাম, তাই মনে হয় দাগ হয়ে আছে। মামি বলল, এইটা তুমি কাজ করছো? এইভাবে কেউ চোর মারে নিজেকে? আমি বললাম, আরে বাদ দেন তো, আমি একজন গরিব বাবা মায়ের ছেলে। আমার কিছু হলে কারো কোনো কিছু যায় আসে না। এটা বলার সাথে সাথে মামি আমাকে আর একটা থাপ্পড় দিল আর বলল, চুপ বেয়াদব ছেলে, তুই জানোস তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না, বলেই কান্না করে দিল। আমি বললাম, আরে মামি, কাঁদছেন কেন? মামি বলল, তুই আমার সাথে কখনো আর কথা বলবি না। আমি বললাম, সরি মামি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। মামি বলল, আমার মাথায় হাত রেখে বল, তুই কখনো আর নিজেকে ছোট লোক বলবি না। আমি বললাম, ঠিক আছে, আর বলবো না। এইসব দেখে নীলার আগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল। আর এখানে আমার তেমন কোনো বন্ধু বান্ধব নাই, তাই সব সময় বাসায় একা কাটাতে হয়। বিকালবেলা একটু ছাদে গেলাম আর বসে বসে ভাবতেছি, কবে এই ছোট লোকের খাতা থেকে নিজের নাম, পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কার সাথে যেন কথা বলছে। বলতে বলতে ছাদে আসলো আর কি। আমি অন্যদিকে মন দিলাম। ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। নীলা বলতেছিল, শুনো না বাবু, আমাকে বিয়ে করবে কবে? ওই পাশ থেকে কি বললো জানি না। তারপর নীলা বলল, সত্যি বাবু? তারপর নীলা ছেলেটাকে একটা কিস দিল আর বলল, ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো, যে রাজ তোমার সাথে কথা বলতে চাই। নীলা বলল, ওকে বাবু, তাহলে এখন রাখি। ওই পাশ থেকে কি বলছে কোনো কিছু শুনতে পাচ্ছি না, তাই নীলার কথাগুলো আপনাদেরকেই বললাম। তারপর নীলা বলল, ওকে ভাই। আর আমাকে উদ্দেশ্য করে বলল, ওই তুই এখানে কেন? আমি বললাম, এমনি ভালো লাগছে না, তাই বসে আছি। নীলা বলল, আমি এখানে কথা বলছিলাম, তুই এগুলা শুনছিলি তাই না? আমি বললাম, আরে আমি তো আপনার আগে ছাদে আসছি। নীলা বলল, চুপ, তুই জানোস আমি কখন ছাদে আসি আর কখন কথা বলবো, তাই আমার আগে এখানে এসে বসে আছিস? আমি বললাম, আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না, তাই আমি এখানে এসে বসে আছি। নীলা বলল, ওকে যা এখান থেকে। আমি বললাম, একটা কথা বলবো? নীলা বলল, চোর খাওয়ার কথা মনে আছে? আমি বললাম, এটা তোর ভালোর জন্যই বলবো। নীলা বলল, কি বল? আমি বললাম, এই যে তুই রাজের সাথে সম্পর্ক করছিস, এই ছেলেটা কিন্তু ভালো না। বলার সাথে সাথে আবার আমাকে দুইটা থাপ্পড় মারলো। তোর লজ্জা নাই?
তোকে এত অপমান অবহেলা করি, তারপরও তুই আমাকে রাগাস? আমি বললাম, আমি তো আপনার ভালোর জন্যই বললাম। নীলা বলল, তুই আমার ভালো মন্দ দেখতে হবে না। আমি বললাম, আমি তোর ফুফাতো ভাই। নীলা বলল, চুপ ফকিন্নি, আবার ভাই? আমি বললাম, প্লিজ নীলা, এই ফকিন্নি কথাটি আর বলবি না, এটা শুনলে খুব কষ্ট লাগে। নীলা বলল, তাও তো তোর লজ্জা হই, তা আমার সাথে কথা বলিস কেন? আমি বললাম, তোর সাথে কথা না বললে তুই খুশি? নীলা বলল, আমি খুশি। আর তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি বললাম, ওকে, তোর সাথে আর কখনো আমি কথা বলবো না, বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর থেকে নীলার সাথে কথা বলি না। ভার্সিটিতে গেলাম পরের দিন। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু নীলার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। আমি গেট দিয়ে ঢুকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। মিম আমাকে বলল, এতদিন পর ভার্সিটিতে আসলি কেন? আমি বললাম, না এমনি। মিম বলল, তুমি জানো না, তোমাকে না দেখলে পাগল হয়ে যাই আমি। আমি বললাম, এই দেখো, এইসব বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি না। মিম বলল, আমি তো তোমাকে ভালোবাসি, প্লিজ চলো না, দুজনে এক দিক দিয়ে হাঁটি। আমি কিছু না বলে চলতে থাকলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে যেন আমার সামনে এসে দাঁড়ালো। নীলা বলল, ভালোই তো, প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, আর আমাকে ফেলতে না পেরে বুঝি আমার বড় লোক বান্ধবীর দিকে নজর দিয়েছস? আমি কিছু বললাম না। নীলা আমার চুপ টাকা দেখে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলছিস না কেন? মিম বলল, চুপ, আর একটা বাজে কথাও বলবি না ওর নামে। নীলা বলল, তোর তো জ্বলছে কেন? মিম বলল, কারণ আমি আবিরকে ভালোবাসি। নীলা বলল, ও তাই বুঝি? শুন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড় লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিছু না। মিম বলল, সিসি, তোর নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধা দেয় না এসব কথা বলতে? নীলা বলল, কে ফুফাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ফুফাতো ভাই হতে পারে না। তখন আমি বললাম, চুপ নীলা, তোমার পায়ে ধরি, তুমি আর কোনো কিছু বলবে না। নীলা বলল, কেন, সত্যি কথা বলতে কি খুব কষ্ট হয় তাই? আমি বললাম, হ্যাঁ, আমি ছোট লোক, কিন্তু লোভী না। নীলা বলল, তুই একটা লোভী, তোর মতো লোভী ছেলে আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লোভী ছেলে আমার ফুফির পেটে সন্তান হতে পারে না। তুই কি অন্য কারো? এই কথাটা বলা মাত্রই আমার আর সহ্য হচ্ছিল না। দুইটা থাপ্পড় দিয়ে দিলাম। পুরো ভার্সিটি সবাই হাঁ করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওইখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কারণ এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিম বলল, এই তুমি কান্না করছো কেন? আমি বললাম, আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় মারলাম আমি? মিম বলল, তুমি একদম কাজটা ঠিক করছো, তোমার জায়গায় আমি হলো আরো দুইটা বেশি দিতাম। আমি বললাম, আমার কিছুই ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। মিম বলল, বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। আমি বললাম, না, মন খারাপ হলে আমি একাই থাকবো। মিম বলল, ওকে, যাও তাহলে। আমি বললাম, ওকে। মিমের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, নীলা বোধহয় বাড়ির সবকিছুই ভেঙে ফেলছে, কিন্তু বাড়ি এসে দেখি সব ঠিকঠাক আছে, সবকিছু স্বাভাবিক। আমি চুপচাপ রুমে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরো অবাক। আমি বললাম, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা বলল, না, ক্ষমা চাওয়া উচিত আমার, তুমি কেন চাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আবারও ওর কথা শুনে অবাক হলাম। আমি কি স্বপ্ন দেখছি? নিজের গায়ে চিমটি কাটলাম। না, আমি তো সত্যিই দেখছি। তখন আমি বললাম, নীলা, তুমি আমাকে একটা চিমটি কাটো তো। নীলা বলল, এই নাও, কাটলাম। আমি বললাম, এত চুরে কেউ চিমটি কাটে? নীলা বলল, তুমি তো বললা। আমি বললাম, তা আজকে হঠাৎ করে ভালো ব্যবহার করছো, কাহিনী কি? নীলা বলল, সরি, আসলে আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক খারাপ অন্যায় কাজ করে ফেলছি, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, হ্যাঁ, অনেক কষ্টই পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি একটাও নাই। নীলা বলল, এমন মনে হলো কেন? আমি বললাম, আমি তো সবসময় এইটাই চাইতাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তোমার সাথে আমার কথা বললে অনেকটাই ভালো লাগে। নীলা বলল, ও আচ্ছা তাই? আমি বললাম, হ্যাঁ। নীলা বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি? নীলা বললাম, বলবো না তোরে। আমি বললাম, কেন বলবি না আমাকে? নীলা বলল, চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো।
আমি বললাম ওকে। তারপর আমরা নিচে চলে মামির কাছে আসলাম। মামি অবাক হলো আমরা দুজনকে একসাথে দেখে। আর মামি বলল কি ব্যাপার আজকে দুইজনে একসাথে? নীলা বলল কেন, থাকতে পারি না নাকি? মামি বলল কেন পারবি না? নীলা বলল তাহলে মা তোমাকে একটা কথা বলার ছিল। মামি বলল হ্যাঁ। নীলা বলল কানে কানে বলবো, না হলে আবি শুনে ফেলবে। আমি বললাম আমি শুনলে কি হবে? নীলা বলল না তোমাকে বলতে পারবো না। মামি বলল ওকে আমাকে বল। তারপর নীলা মামির কানে কানে ফিস ফিস করে বলল, মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ কিছু বলো না প্লিজ। নীলা বলল চুপ, এটা আমার আর আম্মুর পার্সোনাল ব্যাপার, তুই কথা বলবি না। আমি বললাম তাহলে আমার রুম থেকে ডেকে আনলে কেন আমাকে? নীলা বলল এই জন্যই আনছি। আমি বললাম বারে আমি তো বুঝতে পারলাম না যে কি জন্য আমাকে ডাকলা। তখন মামি বলল আবির তোমার আম্মু আর আব্বুকে কালকে ঢাকায় আসতে বলো তো। আমি বললাম কেন? মামি বলল মুখে মুখে কথা বলা শিখে গেছো নাকি? আমি তারপর আমতা করে বললাম ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম, আম্মু আব্বুর সাথে কথা বললাম, তারপর দুজনকে রাজি করলাম। দুজনে বলল ঠিক আছে কালকে সকালে চলে আসবে। তারপর একটা ঘুম দিলাম। বিকালবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো। নীলা বলল উঠ, সন্ধ্যা হয়ে আসলো এখনো ঘুমাস? আমি বললাম না একটু খারাপ লাগছিল তাই ঘুমিয়েছিলাম। নীলা বলল চল তাহলে এখন ছাদে যাব। হঠাৎ নীলার এমন পরিবর্তন দেখে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। নীলা বলল এই কি হলো? আমি বললাম দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি। নীলা বলল যা। তারপর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বললাম না। নীলা বলল ব্যস্ত শহরটা কত সুন্দর তাই না? আমি বললাম তবে গ্রামের মতো না। নীলা বলল তাই বুঝি, গ্রাম কি আরো সুন্দর? আমি বললাম হ্যাঁ গ্রাম অনেক অনেক সুন্দর। 4-5টা ফসলের মাঠে ঘেরাম, সুন্দর সুন্দর ফুলের গ্রাম, ভাবতেই মনটা অনেক খুশি হয়ে গেল। নীলা বলল তাহলে তো গ্রামে গিয়ে একবার ঘুরে আসা যাক। আমি বললাম তুই গেলে না হয় আমি যেতাম। নীলা বলল হ্যাঁ আমি যাব, নিয়ে যাবি? আমি বললাম হ্যাঁ। নীলা বলল তোমার হাতটা ধরি। আমি বললাম কেন কেন? নীলা বলল যা ধরবো না। আমি বললাম কেন কেন? নীলা বলল কেন কেন তোর মাথা। আমি বললাম ধর আমার হাত। নীলা বলল না ধরবো না। আমি বললাম তুই বললি না ধরবি। নীলা বলল তখন ধরতে চাইছিলাম তুই ধরতে দেস নাই। তখন আমি বললাম এখন ধরো না। নীলা বলল না আমার এখন মন চাচ্ছে না। আমি বললাম রাগ হইছো বুঝিয়ে? নীলা বলল জানি না। আমি বললাম আরে ধরো না। নীলা বলল জানি না বলেই চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ওর হাতটা ধরে ফেললাম। আমি বললাম কোথায় যাস? নীলা বলল তুই আমার হাত ধরলি কেন? আমি বললাম তুই চলে যাচ্ছিস তাই। নীলা বলল যখন জামাইয়ের হাত ধরে একবারের জন্য চলে যাব তখন কি করবি? আমি চুপ হয়ে গেলাম। নীলা বলল কিরে চুপ হয়ে গেলি কেন? আমি বললাম তখন আর কি করব, কিছুই তো করার নাই, তোর হাত তো ধরে রাখার যোগ্যতা আমার নাই। নীলা বলল আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই তাহলে এখন ধরলি কেন বল? আমি বললাম সরি ভুল হয়েছে আর হবে না। নীলা বলল টাচ করে একটা দেব, ভাবলো তাই না? আমি বললাম কি বাপ নিলাম, তুই নিজেই তো বলছিস আমার কোনো যোগ্যতা নাই। নীলা বলল বলেছিলাম, এখন তো আর বলি নাই। আমি বললাম বলস নাই। নীলা বলল তাহলে এত বেশি কথা বলস কেন? আমি বললাম ঠিক আছে আর বলবো না। নীলা বলল ওকে। ও আরেকটা কথা, কাল থেকে যদি তোকে মিমের আশেপাশে দেখি তাহলে তোর হাত পা ভেঙে পঙ্গু করে রাখবো। আমি বললাম কেন যাব না, মিম আমাকে ভালোবাসে। নীলা বলল চুপ, ভালোবাসার কথা বললে গলা টেপে মেরে ফেলবো তোকে। আমি বললাম কেন, তুই যে রাজকে ভালোবাসস আমি কিছু বলি নাই। নীলা বলল ঠিক আছে আমিও রাজের সাথে কথা বলবো না। আমি বললাম কেন, আমি তোর কি হই যে রাজের সাথে তুই কথা বলবি না? তুই না রাজকে ভালোবাসিস? এত কিছু বলতে পারবো না আমি। আমি বললাম আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। সঙ্গে সঙ্গে নীলা আমার শার্টের কলার ধরলো আর বলল মিম ভালোবাসে, আমি কি করব? আর আমি কি তোর মাথায় বাড়ি দেই? আমি বললাম কি করছস, সারাদিন তো শুধু অপমানই করস, কিছু বললেই তো ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেস। নীলা যেন রেগে বেগুন হইয়া গেছে। নীলা বলল আমি তোকে মারি তাই না? এবার দাঁড়া। কথাটা বলে একটা লাঠি নিয়ে আমার মাথায় দিল বাড়ি। তারপর আর কিছুই জানি না, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম কি নীলা আমার বুকের উপরে শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে অনেক সুন্দর লাগছে। মন চাচ্ছে ওর কপালে একটা চুম্বো বসিয়ে দেই। যে বাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথা তুলতে যাব পারলাম না। মাথায় প্রচন্ড ব্যথা, মাথায় হাত দিয়ে দেখি একটা ব্যান্ডেজ করা। তার মানে কি মাথা পাইতে গেছে? কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় ভারী মারছে। প্রচন্ড জুড়ে শিশু পাইছিল। নীলাকে বুকের অপর থেকে সরাইতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম এই নীলা উঠো। নীলা কোনো কথা বলছে না।
আমি বললাম এই নীলা উঠো না, আমি শেষ। নীলা বলল আমি বললাম প্লিজ উঠো না। তাহলে তো আমি গেলাম, জোরে একটা ধাক্কা দিলাম, টাস করে নিচে পড়ে গেল। নীলা বলল ওমা গো, কমরটা গেল। আমি দূরে টয়লেটের দিকে চলে গেলাম, এসে দেখি নীলা রাগে গস গস করছে আর ফুসতেছে। এখন বাপ না ধরলে রক্ষা নাই। আমি বললাম মা গো কি ব্যথা, ভূত ভূত। নীলা বলল এই চুপ। আমি বললাম একদম চুপ। নীলা বলল কোথায় ভূত? আমি বললাম তো তুই এত রাতে আমার রুমে কেন? নীলা বলল নেকামো হচ্ছে তাই না? আমি বললাম কিসের নেকামো? নীলা বলল সারা রাত তোর রুমেই ছিলাম, আর তুই খাট থেকে আমাকে ফেলে দিলি কেন? আমি বললাম কই, কাউকে ফালাইনি তো। নীলা বলল আমি জানি তুই সব জেনে শুনে করছস, বাপ করতেছস, আমার উপর প্রতিশোধ নিতেছস তাই না? আমি বললাম আমি কেন প্রতিশোধ নেব, আমার তো ইয়ে পাইছিল তাই তাড়াতাড়ি চলে গেছি, আর তোকে তো আমি দেখলাম না। নীলা বলল দেখবি কেমনে, তোর চোখ তো আসমানে। আমি বললাম চুপ থাক, তোর ডায়লগ শোনার টাইম নাই, আমার ঘুম পাইছে। নীলা বলল এখন যদি মিম পেছাল মারতো তাহলে বোধহয় তোমার অনেক ভালো লাগতো তাই না? আমি বললাম আমি কারো কথাই শুনতে চাই না, আমি এখন ঘুমাবো। বলে শুয়ে পড়লাম, দেখি নীলাও খাটে আসলো। আমি বললাম তুই খাটে আসলি কেন? নীলা বলল আমি ঘুমাবো। আমি বললাম না, তুই আমার সাথে ঘুমাবি না। নীলা বলল কেন, এতক্ষণ তো সাথেই ছিলাম। আমি বললাম কি? নীলা বলল হ্যাঁ। আমি বললাম আল্লাহ, তুমি জানো আমার সাথে কি কি করছে। নীলা বলল এই চুপ শয়তান। আমি বললাম কেন, তুই তো আমার ইজ্জতে হাত দিস নাই। নীলা বলল ও আল্লাহ, এই ছেলে দেখছি মুখে কোনো কথাই আটকায় না। আমি বললাম কেন, আমি তো সত্যি কথাই বলছি। নীলা বলল তোর সব কিছু দেখে নিছি, আর কিছু বলবি তুই? আমি বললাম নীলা বলল কাঁদস কেন? আমি বললাম তুই আমার বউ না, যে তুই আমার বউয়ের সম্পদটা কেন নষ্ট করলি? নীলা বলল আল্লাহ, কিভাবে এই ছেলেকে বুঝাবো যে আমি ওর একটু শরীরে ধরি নাই? আমি বললাম চুপ, আমি দেখছি তুই আমার বুকের উপর মাথা রেখে ঘুমাইয়াছিলি। নীলা বলল কি, তুই আমাকে দেখে ফেলে দিছিলি খাট থেকে? আমি বললাম না না তা না। নীলা বলল চুপ, আমি বুঝে ফেলছি। আমি বললাম সুদ হয়ে গেছে। নীলা বলল কি সুদ হয়েছে? আমি বললাম তুই আমার মাথা ফাটাইছিলি, তাই তোকে আমি খাট থেকে ফেলেছি। নীলা বলল তুই সুস্থ না, এই জন্য তোকে মারলাম না, না হলে তোকে এমন মারতাম বাপের নাম ভুলাইয়া দিতাম। আমি বললাম হইছে, চাপা দিতে হবে না। নীলা বলল কি, আমি চাপা মারি? আমি বললাম না, আমি চাপা মারি। এবার আমি ঘুমাতে পারি? নীলা বলল ওকে যা ঘুমা। আমি বললাম ওকে, খবরদার আমার এদিকে আসবি না। নীলা বলল ওকে। তারপর শোয়া মাত্রই কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেরই মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আবারও নীলা আমার বুকে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। নীলা বললাম আর একটু ঘুমাই নাম। আমি বললাম ঘুমাও, তাতে কোনো সমস্যা নাই, আমাকে তো ছাড়ো। নীলা বলল না। আমি বললাম এই আমি কি তোর জামাই লাগি নাকি তুই আমাকে এভাবে ধরে ঘুমাইবি? নীলা বলল আমি বললাম কি? নীলা বলল কেন, বলে কি সমস্যা নাকি? আমি বললাম হ্যাঁ, তোর মতো ডাইনি বউ আমার লাগবে না। নীলা এক লাফ দিয়ে উঠে ফেললো। কি আমি ডাইনি? আমি হি করে হাসলাম। আমি জানি এটা বললে তুই উঠে যাবি, এজন্যই বলছি। যা এবার ফ্রেশ হয়ে নে, কলেজে যেতে হবে। নীলা বলল এটা সুদ পরে নেব। বলেই নীলা ফ্রেশ হতে চলে গেল। বিশ্বাসই হই না নীলা এত তাড়াতাড়ি এতটা ভালো হয়ে যাবে, আমার সাথে এত ভালো ব্যবহার করবে। তারপর আমিও ফ্রেশ হয়ে সকালবেলা নাস্তাটা করে নিলাম। খাবার টেবিলে মাম্মি জিজ্ঞাসা করছিল কালকে কি হয়েছিল আর আমার মাথা কিভাবে ফাটলো। আমি নীলার দিকে তাকালাম, দেখলাম নীলার মুখটা লুকিয়ে গেছে, বই পেয়েছে অনেক। যদি আমি কিছু বলে দেই সেটা ভেবে মামি আবারও জিজ্ঞাসা করলো কি হয়েছে বলো। আমি বললাম আসলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কে যেন পিছন থেকে আমার মাথায় বাড়ি মারলো। তারপর কি হয়েছে আমি কোনো কিছু জানি না। জ্ঞান আসার পর দেখি আমি রুমে। মামি বলল কে মারছে, দেখতে পাওনি তাহলে? আমি বললাম না মামি, দেখতে পাইনি। ডাইনি হোক বা শাকসুন্নি, ধরে এমন কেলাইতাম সারা জীবন মনে রাখতো। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীলাও দেখি আমার পিছন পিছন অজগরের মতো আসতে লাগলো। আমি জানি এই কালনাগিনী একটা বড় জ্বর তুলবে, তাই আমি আগে থেকেই জ্বরের মোকাবেলার জন্য প্রস্তুতি ছিলাম। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আসলো, এসে আমাকে বললো এই আমি ডাইনি আর শাকসুন্নি। আমি বললাম না, তুই তো রাজ এর বউ, ডাইনি হবি কেন? নীলা বলল এখানে রাজ আসলো কোথা থেকে? আমি বললাম কেন জানি, সত্যি বলতে আমার মুখে আটকাই না। নীলা বলল না এটা সত্যি না, আমি তোকে বিয়ে করব। আমি বললাম আমি তোকে বিয়ে করব না। নীলা বলল কেন? আমি বললাম মিম আমাকে ভালোবাসে, আমি মিমকেই বিয়ে করব। নীলা বলল ও তার মানে তুই আমাকে ভালোবাসস না?
আমি বললাম কেন, তুই তো রাজকে ভালোবাসিস, আমাকে তো না। দেখি নীলার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছে। তারপর মামি ডাক শুনলাম। মামি বলল, এই আবির আর নীলা কই তোরা, তাড়াতাড়ি আয়, দেখ কারা এসেছে। তারপর আমরা দুজন নিচে গেলাম। নিচে গিয়ে তো আমি পুরো অবাক, দেখি আব্বু আম্মু এসেছে। আমি বললাম, কেমন আছো আব্বু, আর কেমন আছো আম্মু? আব্বু বলল, ভালো আছি, তুমি কেমন আছো? নীলা, আমি বললাম, আব্বু তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার কথায় যেন তারা কোনো উত্তরই দিচ্ছে না। আম্মু যেন নীলাকে নিয়েই ব্যস্ত, আর সাথে আব্বুও। আম্মু বলল, পড়ালেখা কেমন চলছে মামুনি? নীলা বলল, জি ফুফি ভালো। আম্মু বলল, ও ভালো হলেই ভালো। মামি বলল, ঠিক আছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। তারপর আম্মু আব্বু ফ্রেশ হতে চলে গেল। আমি মাথা যেন রেগে ফেটে যাচ্ছে, একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি কেমন আছি একবারও জিজ্ঞাসা করলো না। আমার মাথা যে ফেটে গেছে সেটার দিকে কারো কোনো নজর নেই। নীলা মনে হয় আমার রাগটা বুঝতে পারলো। এখন আমার চোখে চোখ মেরে বলল, খুব হিংসে হই, আমার মতো হতে চাও? আমি বললাম, তোর মতো কখনো হব না আমি, বলেই চলে আসলাম সেখান থেকে। 30 মিনিট পর নীলা আমাকে ডেকে নিয়ে গেল। নীলা বলল, ওই চলো, নিচে সবাই তোমাকে ডাকছে। আমি বললাম, কেন, আমাকে ডাকবে কেন? তোকে নিয়েই তো সবাই ব্যস্ত। নীলা বলল, এত রাগ করলে হবে না, চলো, যেতে হবে বলছি, চলো। আমি বললাম, না আমি যাব না, বলে দে। নীলা বলল, কি বললি, যাবি না? আরেকবার মাথায় বাড়ি দেবো নাকি? আমি বললাম, না না বাবা, আমি যাচ্ছি। কারণ ও যে যেদিন মেয়ে বললে তা করবে, আমি সেটা হারে হারে বুঝতে পারছিলাম। আর আরেকটা বাড়ি হেলে হয়তো আমি মরেই যাব, তাই ভয়ে নিচে গেলাম। আমি বললাম, আমাকে ডাকা হয়েছে? আব্বু বলল, হ্যাঁ। আমি বললাম, কেন? মামা বলল, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে তাই। আমি বললাম, না, আমি এখন মরতে চাই না। আব্বু বলল, চুপ, তুই নাকি নীলাকে ভালোবাসস? আমি বললাম, কে বলছে? আব্বু বলল, তোর কাছে জিজ্ঞাসা করছি, বল। আমি বললাম, আমি ভালোবাসলে হবে কি, নীলা তো আর বাসে না। মামা বলল, বিয়ে করবে নীলাকে? আমি বললাম, কিভাবে, সেটা তো সম্ভব না। মামা বলল, তুমি করবে নাকি তাই বলো। আমি বললাম, হ্যাঁ। হ্যাঁ বলার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে গালে একটা পাপ্পি দিল সবার সামনে। মামি বলল, এই নীলা, তোর কি লজ্জা শরম কোনো কিছুই নাই? সবার সামনে এভাবে পাপ্পি দেই নাকি? লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেছে। আর ও মেয়ে হয়ে কি করে পারলো এটা? মামা বলল, তাহলে তো হয়ে গেল, তাহলে বিয়ে কতদিন পর করবে তোমরা? আব্বু বলল, ওদের পড়ালেখা শেষ হোক তারপর। নীলা বলল, না, এখনই বিয়ে হবে। মামা বলল, এখনই হবে না। নীলা বলল, বাবা আমি চাই বিয়েটা 1-2 দিনের ভিতরেই হয়ে যাক। মামা বলল, কিন্তু। নীলা বলল, কোনো কিন্তু না আব্বু, আমি যা বলছি তা না হলে আমি বিয়ে করব না। আব্বু বলল, ঠিক আছে, কালকেই বিয়ে হবে। আমি বললাম, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে হবে, কেন? আব্বু বলল, হবে, শুধু বিয়ে হবে না, তারপর আরো অনেক কিছুই হবে। আমি আর কোনো কিছু বললাম না। তারপর দিন তারিখ ঠিক করা হলো, বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, জানি না কিভাবে কি শুরু করব। অবশেষে বুকে সাহস রেখে বাসর ঘরে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখেই বলল, ওয়েলকাম আবির সাহেব। আমি বললাম, এই আমি তোমার স্বামী হই, কি করে নাম ধরে ডাকলাম? নীলা বলল, কেন, কে আমার স্বামী? আমি বললাম, আমি। নীলা বলল, তুই আমার স্বামী না, মাই ফুট। আর তুই এতটা বোকা আমি ভাবতে পারিনি। আমি বললাম, কেন, আমি কি করছি? নীলা বলল, তুই ভাবলি কিভাবে? আমি বাসিটি সবার সামনে চর খেয়ে অপমান হয়ে আর প্রতিশোধ নেব না, তা কি করে হই? আমি বললাম, তুমি কি বলছো? আমি তো সবকিছু বুঝতে পারছি না। নীলা বলল, এই বিয়েটা করছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। এখন থেকে প্রতিদিন তোকে তিলে তিলে কষ্ট দেব। আমি বললাম, দেখো মজা বাদ দাও। নীলা হাহা করে হাসলো। আমি কেন তোর সাথে মজা করতে যাব? তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকিন্নির পোলারে আমি স্বামী হিসাবে মেনে নিব এত সহজে? আমি বললাম, তাহলে আমাকে বিয়ে করলে কেন? নীলা বলল, বললাম না তোকে তিলে তিলে কষ্ট দেব, আমার অপমান আর চরের প্রতিশোধ আমি নেব। কথাগুলো শুনে খুব কষ্ট হতে লাগলো। সত্যি মেয়েদেরকে বোঝা খুবই কঠিন। নীলা বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল সেই দিন। আমি চাই সব সময় তুই এভাবেই কষ্ট পাস। আমি কোনো কিছু না বলে বেলকনিতে চলে আসলাম। আর আমার খুব আজ খারাপ লাগতেছে। নীলা আমার সাথে এতদিন অভিনয় করলো, আমি একটুও বুঝলাম না, ওর ফাঁদে পা দিলাম। কিছু করার নাই। এসব বসে ভাবতে ভাবতেই কখন যে সকাল হয়ে গেছে নিজেও জানি না। সারা রাত একটু ঘুমাইনি। দেখি মামি ডাকতেছে। মামি বলল, ওই নীলা উঠ, ভার্সিটিতে যাবি না? আমি গিয়ে বললাম, এই নীলা উঠো, সকাল হয়ে গেছে, মামি ডাকতেছে। নীলা বলল, না এখন ঘুমাবো।
এখন আমি উঠবো না। আমি নীলার হাত ধরে টেনে তুললাম। আমি বললাম, যা দরজা খুলে দে, মামি ডাকছে। নীলা চুপচাপ দরজা খুলে দিল। মামি ফ্রেশ হয়ে দুইজনকে নিচে আসতে বলল। উত্তরে নীলা বললাম, যাও, আমি আবিরকে নিয়ে আসছি নিচে। মামি বলল, ওকে। মামি চলে যেতেই নীলা এসে আমাকে 2টা থাপ্পড় মারলো। নীলা বলল, তোর সাহস তো কম না, তুই আমার শরীর টাচ করছস। আমি বললাম, আমি কি করলাম? নীলা বলল, তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আমি বললাম, আরে মামি ডাকছে, তুমি উঠতেছিল না, তাই তোমাকে টেনে তুলছি। নীলা বলল, চুপ ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? আমি বললাম, ছোট লোকের বাচ্চাটা না বললে আমি একটু খুশি হতাম। নীলা বলল, কেন? সত্যি কথা বললে কি খুব কষ্ট হয়, তাই না? বড়লোক হওয়ার শখ, তাই না তোর? আমি বললাম, না, তোমার মতো বড়লোক হওয়ার ইচ্ছে আমার নেই। যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কোনো কিছু বোঝে না, আসল ছোট লোক তো তারাই। তুমি তোমার মতো নিচু মনের মানুষকে ভালোবাসা দেখো, তারপর বুঝতে পারবা। বলার সাথে সাথে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। আমি বললাম, এখন সত্যি কথা শুনে খুব কষ্ট হচ্ছে, তাই আরো কষ্ট হবে যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করব। নীলা বলল, সবে তো আজকে থেকেই শুরু, আর শুরুতেই তোর এই অবস্থা, দেখ তোর হাল আমি কি করি। বলে আরো কয়েকবার আমাকে থাপ্পড় মারলো। এত কষ্ট তোকে দেব তুই কল্পনাও করতে পারবি না, আর যদি এসব কথা বলিস তাহলে তো তোর খবর আছে, বুঝে নিস। আমি বললাম, ঠিক আছে, আমিও দেখব আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার রেডি করে দিল। এখন সবার সাথে হাসি খুশি কথা বলছে। আমি বললাম, বাহ, অভিনয়টা খুব ভালো করেই জানো, অভিনয়ের জন্য তুমি সেরা। আমি চুপচাপ বসে রইলাম। মামি বলল, কি ব্যাপার আবির, খাচ্ছ না কেন? আমি বললাম, খাচ্ছি তো। মামি বলল, কোনো সমস্যা? আমি বললাম, কোনো সমস্যা না। নীলা বলল, আমি কি থাকবো নাকি বাসায়? মামা বলল, কেন, আজকে বাসিতে যাবে না? আমি বললাম, না মামা, আজকে আমাকে যেতেই হবে, নীলা বাসায় থাকুক। আমি একাই যাব। নীলা বলল, মানে আমি যাব না কেন? আমিও যাব। ওকে, খাবার খেয়ে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হতে লাগলাম, যাতে নীলার সাথে না যেতে হয় আমার, কিন্তু সেই বিপদটা তো আমার পছাচ্ছে না। নীলা বলল, কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি নিশ্চুপ। আমি চুপচাপ বের হয়ে আসলাম। নীলা আমার পিছন পিছন এসে মামাকে বলল, তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। আমি বললাম, না মামা, সব মিথ্যা কথা, আমার লেট হয়ে যাচ্ছে তাই আমি যাচ্ছি। নীলা বলল, দেখছো, বউ থেকেও অন্য আরেকটা মেয়ের মূল্য বেশি। মামা বলল, আবির তুমি ঠিক কাজই করছো, বউয়ের থেকে অন্য সব কাজে বেশি মূল্য দেবে, তাহলে জীবনে অনেক কিছুই করতে পারবে। নীলা বলল, উফ, আমাকে কেউ ভালোবাসে না। মামা বলল, আবির প্লিজ, একটু লেট হলে হোক ওকে সাথে নিয়ে যাও, না হলে আমার মাথা খাবে। আমি বললাম, কিন্তু মামা। মামা বলল, কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। আমি বললাম, ওকে, আমি 5 মিনিট দাঁড়াইতাছি। নীলা বলল, ওকে। তারপর 10 মিনিট পর আসলো। আমি কোনো কিছুই বললাম না, চুপচাপ গেলাম রিক্সা করে। যাওয়ার সাথে সাথে মিম আমার সামনে হাজির। মিম বলল, আজকে এত লেট কেন? আমি বললাম, কোনো কিছু বলার আগে নীলা বলতে শুরু করলো, তোকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে। মিম বলল, আমি তোর সাথে কথা বলছি না, তুই এখানে নাক গলাবি না, তাহলেই আমি খুশি হব। নীলা বলল, ও, আমার স্বামীর সাথে তুমি লুতুর পুতুর করবে, আমি কোনো কিছু বলবো না? মিম বলল, হা, তোর কথা শুনে হাসি পাই। যাকে 2 চোখে দেখতে পারস না, উঠতে বসতে অপমান করস, তাকে স্বামী বলতে তোর লজ্জা হয় না? স্বামী মানে বুঝস তুই? আমার কাছে না হই, নাইলে তোর বাবা মার কাছে শিখতে পারস। নীলা বলল, চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না। মিম বলল, খুব খারাপ লাগলো যে তোর বাবা মা এত কষ্ট করেও তোকে মানুষের মতো মানুষ করতে পারলো না। তুই একটা জানোয়ার হলে কিভাবে, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের কষ্ট বুঝে না, মানুষ এমন জায়গায় আঘাত করে। নীলা বলল, চুপ। মিম বলল, খুব কষ্ট হই সত্যি কথা শুনলে। আমি বললাম, প্লিজ মিম, চুপ থাকো, আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের, কপাল খারাপ থাকলে যা হই আর কি। মিম বলল, আমি যদি তোমার জায়গায় হতাম, রিক্সা চালিয়ে খেতাম, তবু এইসব মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখে পানি চলে এসেছে। আমি বললাম, মিম তুমি এখন এখান থেকে যাও প্লিজ। মিম বলল, ওকে।
তারপর আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও বলার সাথে সাথে টাস্ট করে 7 থেকে 8টা থাপ্পড় মারলো আমার গালে, মনে হচ্ছে যেন গালটা ফেটে গেছে। নীলা বলল, আজকে তোর জন্য এত অপমান হতে হচ্ছে একটা সামান্য মেয়ের কাছে, এর ফল খারাপ হবে শুনে রাখিস। বলেই সে চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানেই বসে পড়লাম। আমার সামনে সায়ন এসে বলল, দোষ, মানুষ নাকি পশু, ওর তো একটু মায়া দয়াও নাই, সবসময় তোর সাথে পশুর মতন ব্যবহার করে, এইভাবে কেউ কাউকে চর মারে? আমি নিশ্চুপ। সায়ন বলল, কি রে, কোনো কিছু বলছিস না কেন? আমি বললাম, একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। সায়ন বলল, ওকে, কি করবি বল, ক্লাস করবি নাকি এখানে বসে থাকবি? আমি বললাম, জানি না। সায়ন বলল, শোন, তোর জায়গায় যদি আমি হতাম, ওর মতো মামাতো বোনকে গলা টিপে মেরে ফেলতাম। এটা একটা পশু, বুঝলি, কোনো মেয়ে না। আমি বললাম, প্লিজ আমাকে একটু চুপচাপ একা ছেড়ে দে। সায়ন বলল, ওকে, তুই এখানেই বসে থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি পুরা শক খেলাম। মামি বলল, আবির, এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, কেন, ভার্সিটিতে গিয়েছিলাম। মামি বললাম, মিমকে? আমি বললাম, আমাদের ডিপার্টমেন্টেই পড়ে। মামি বলল, তোমার সাথে কি সম্পর্ক? আমি বললাম, মিম আমার ভালো বন্ধু। নীলা বলল, সব মিথ্যা কথা, ওর সাথে ওর সম্পর্ক আছে। মামি বলল, তুমি নাকি ভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথেই থাকো। নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কোনো কিছুই বলো না। আমি বললাম, মামি, সত্যিটাকে সবার আগে জানা উচিত, তারপর না হয় প্রশ্ন করবেন। মামি বলল, আমি কোনো কিছু জানতে চাই না, আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সবসময় আগলে রাখতাম, আজ তুমি আমার সাথে এমন করতেছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন অন্য মেয়ের সাথে সময় কাটাবে? আমি বললাম, মামি, আপনি আমাকে ভুল বুঝতেছেন, প্লিজ আগে আমার কথাগুলো শুনেন, তারপর যা ইচ্ছা বলবেন, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মামি বলল, অনেক শুনছি, আর কিছুই শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে বসে পড়লাম। নীলা আসলো আমার পিছন পিছন। আমি বললাম, তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনা করতে পারি নাই। নীলা হা হা করে হাসলো আর বলল, মারতে তো শুরু করছি, তোকে ওই দিনের চোটটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, মনে রাখিস। আমি বললাম, ভুল আমি করছি, শাস্তিটা আমাকে দে, কিন্তু মামিকে কেন কষ্ট দিলি আজকে? নীলা বলল, আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে তোকে যেন আর কথা বলতে না দেখি। আমি বললাম, মিষ্টি, তো সমস্যা কোথায়? আমাকে তো ভালোবাসোস না, আবার স্বামী হিসাবেও মানুষ না, তাহলে আমি যা করব তা তোর এত জ্বলে কেন? নীলা বলল, তোকে এত কৈফত দিব কেন? আমি তোর থেকে আমার প্রতিশোধ নেব। আমি বললাম, প্রতিশোধ নেওয়ার নেশায় একদিন তুই কাঁদবি, মনে রাখিস। নীলা বলল, কাঁদবি তো তুই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো আমি তোর কষ্টগুলো। আমি বললাম, আচ্ছা, কি করলে তুমি শান্তি হবে বলো, আমি তাই করব, তবুও আমাকে আর কষ্ট দিও না, মুক্ত দাও প্লিজ। নীলা বলল, তুই আমাকে সেদিন সবার সামনে থাপ্পড় মারছিলি, মনে আছে? তাই প্রতিশোধ নেব প্রতিদিন তোর থেকে আমি, তাই আমার শান্তি মিলবে। আমি বললাম, আর আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে? নীলা বলল, বাসা ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না, তাহলে এমন কিছু করব যা তুই কল্পনাও করতে পারবি না। আমি সবকিছু বলে দেব মামা আর মামিকে। তারপর নীলা আবারও বলতে শুরু করলো, এখন কেউ তোর কোনো কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগেই সবার সামনে তোর মাথাটা নিচু করে দিছি যে তুই অন্য মেয়েদের সাথে মেলামেশা করস, এখন তোকে কেউ বিশ্বাস করবে না। আমি বললাম, ওকে, ভালো। বলেই আমি ফ্রেশ হতে বাহিরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে নাকি টেনশনটা কমে যায়, তাই দোকানে গিয়ে সিগারেট কিনে নিলাম 1 প্যাকেট। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঠাস করে নিচে পড়ে গেলাম, পরে অনেক ব্যথা পেলাম। তাকিয়ে দেখি নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতে পারছি না। নীলা বলল, তোর সাহস তো কম না, তুই আমার বিছানায় শুয়ে আছিস? আমি বললাম, মানে বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নীলা বলল, নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। আমি বললাম, সেটা ভালো করে বললেই হয়, কেউ এভাবে কাউকে নিচে ফেলে দেয়? নীলা বলল, ফেলেছি, বেশ করছি, তুই মরলে আমি খুশি হতাম। আমি এখন বুঝতে পারছি যে এই মেয়ের সাথে বেশি কথা বললে ততই আমাকে অপমান হতে হবে, তাই চুপচাপ উঠে ছাদে চলে গেলাম। ছাদের এক কোনায় বসে নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। তারপর সারাদিন ছাদ থেকে নামলাম না, একের পর এক সিগারেট খেলাম।
যেহেতু প্রথম তাই অনেক কষ্ট হয়েছে সিগারেটের ধোঁয়া খেতে। কখন যে রাত 10টা বেজে গেছে আমি বুঝতেই পারি নাই। একটু পর দেখি মামি ছাদে আসলো। মামি বলল, তুমি এত রাত করে ছাদে বসে আছো কেন? আমি বললাম, না এমনি ছাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। মামি বলল, ঠিক আছে আসো খাবার খাবে। আমি বললাম, না মামি আপনি যান, আমি খাবো না। মামি বলল, কেন? আমি বললাম, আমার খিদে নেই তাই। মামি বলল, খিদে নাই মানে? আসো খাবে। আমি বললাম, আপনি যান আমি আসছি। মামি বলল, ওকে তাড়াতাড়ি আসো। তারপর নিচে চলে আসলাম, খাবার টেবিলে বসলাম, কিন্তু খেলাম না। মামি বলল, কি ব্যাপার খাচ্ছ না যে? আমি বললাম, না আসলে পেটে খিদা নাই তাই খেতে মন চাচ্ছে না। নীলা বলল, খিদে নেই তো আগে বললেই হতো, খাবারগুলো নষ্ট হতো না। মামি বলল, ওই চুপ, ও আগেই না করছিল, আমি জোর করে ওকে নিয়ে এসেছি। এক কাজ করো, যে যতটুকু পারো ততটুকুই খাও। আমি বললাম, না মামি আজকে আমি একটু খেতে পারবো না। মামি বলল, ওকে তাহলে না খেয়ে কি করবা? আমি বললাম, আমি চলে যাব। মামি বলল, ওকে। তারপর রুমে চলে আসলাম, এসে পড়তে বসলাম। নীলা বলল, সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে। আমি কোনো কিছু বললাম না। নীলা বলল, এরপর থেকে যেন কখনো সিগারেট হাতে না দেখি। আমি কোনো কিছু বললাম না। নীলা বলল, কি বলছি কথা কানে যায় না? এবারও আমি নিশ্চুপ। নীলা বলল, আমি কি বলছি তার উত্তর দাও। আমি কোনো কিছু বললাম না আবারও। নীলা বলল, কথা কি কানে যায় না তোর? আমি বললাম, আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কোনো কিছু আসে যায় না। নীলা বলল, তার মানে সিগারেট খাবি তাই তো? আমি বললাম, হ্যাঁ খাবো। নীলা বলল, আমি এখনই আব্বুকে বলে দেব। আমি বললাম, যা বলে দে। আর কতদিন তোর বাপের বই দেখাবি? তোদের বাসায় থাকি আর খাই, তার জন্য আমি নিজ থেকে কোনো কিছুই করতে পারি না। আমি একটা মানুষ, বুঝলি, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো বাঁচতে পারে না। আজকে থেকে তুই অপমান করতে পারিস না আমায়। নীলা বলল, সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। আমি বললাম, ওকে থাকবো না রুমে, তুই তো শান্তি। বলেই চলে আসলাম আবার ছাদে। সারা রাত ছাদের উপরে এক কোনায় বসে কাটিয়ে দিলাম। রাতে আবারও কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? আমি বললাম, এমনি আসলাম, অনেক দিন ধরে সকালে আর হাঁটা হয় না তাই একটু ছাদে আসলাম। মামি বললাম, ও ভালো, সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। আমি বললাম, হ্যাঁ এখন থেকে সবসময় সকালে উঠবো আর এভাবে হাঁটাহাঁটি করব। মামি বললাম, ওকে ভালো, তুমি থাকো আমি যাই। আমি বললাম, ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আজকেও মিম আসলো আমার সামনে। মিম বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? মিম বলল, এই তো। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? আমি বললাম, কই? মিম বলল, তোমার চোখের নিচে অনেকটাই কালো হয়ে গেছে, মুখটা শুকনো ফ্যাকাশ হয়ে গেছে। আমি বললাম, কই? আমি তো বুঝতে পারলাম না। মিম বলল, তুমি আবার বুঝো? আমি বললাম, সত্যি আমি কোনো কিছুই বুঝি না, বুঝার ক্ষমতাও নাই। যদি বুঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো এত দিনগুলো আর এত খারাপ সময় আমার জীবনেই আসতো না। মিম বলল, সত্যি করে বলো তোমার কি হয়েছে? আমি বললাম, কিছু না। মিম বলল, বলতে হবে না, আমি তোমার চেহারা দেখে খুব ভালো করে বুঝতে পারছি কিছু একটা তো অবশ্যই হয়েছে, সেটা আমাকে বলো। আমি বললাম, ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। মিম বলল, কেন? ও কি ভাগ নাকি ভয়ঙ্কর কোনো পানি যে ওকে দেখে চলে যেতে হবে? আমি বললাম, নীলা ভয়ঙ্কর থেকেও অনেক ভয়ঙ্কর, তুমি এত কথা না বলে যাও এখান থেকে। মিম বলল, না আমি যাব না, কি করতে পারে আমি দেখি। আমি বললাম, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকে তোমার সাথে আমার শেষ কথা। মিম বলল, মানে? আমি বললাম, হ্যাঁ। মিম বলল, ওকে আমি যাচ্ছি। আমি একাই বসে রইলাম। নীলা আসলো, কিরে ফকিরের বাচ্চা, আজকে তো প্রেমিকা আসে নাই? আমি বললাম, আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। নীলা বলল, তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সবসময় ওর খবর রাখি। আমি বললাম, এত খবর রাখো এজন্যই তো অন্য মেয়ের সাথে এরকম সময় কাটাই। আবারও ঠাস করে একটা থাপ্পড় মারলো। খবরদার রাজের নামে একটা বাজে কথা বললে তো জীবন শেষ করে দেব। মিম বলল, বাহ, অসাধারণ মানুষ, সত্যি কথা বলে তার বিনিময়ে যে থাপ্পড় খেতে হয় আজকেই প্রথম দেখলাম। নীলা বলল, কোনটা সত্যি? আমার বিয়ে খারাপ, অন্য মেয়ের সাথে সময় কাটাই, এটা সত্যি? মিম বলল, হ্যাঁ এটা সত্যি। নীলা বলল, আমি বিশ্বাস করি না এসব কথা। মিম বলল, ওকে আমি প্রমাণ দেখাবো, প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? নীলা বলল, ওকে প্রমাণ দেখা। আমি জানি পারবি না। মিম বলল, ওকে আমার সাথে আয়। নীলা বলল, কোথায়? মিম বলল, আমার সাথে আয়। তারপর আমি গেলাম ওদের সাথে। মিম ভার্সিটির পিছনে নিয়ে গেল। মিম বলল, দেখতো চিনতে পারোস কিনা ছেলেটাকে?
নীলা বলল, রাজ এখানে অন্য মেয়ের সাথে কি করছে? মিম বলল, কি করছে নিজে জিজ্ঞাসা কর। নীলা বলল, ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। নীলা বলল, রাজ। রাজ বলল, নীলা তুমি এখানে? নীলা বলল, তুমি এখানে ওই মেয়ের সাথে কি করো? রাজ বলল, তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। নীলা বলল, মানে? রাজ বলল, ঠিক আছে, শুনো, ও হচ্ছে নুসরাত, আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। নীলা বলল, কি? তাহলে আমি কে? আমার কি হবে? রাজ বলল, তোমার কি হবে? তুমি বিয়ে করছো, তোমার স্বামীর সাথে সুখে সংসার করবে, আর কি করবে? নীলা বলল, চুপ সিটার, তোর জন্য আমি আবিরকে স্বামী হিসাবে মানি নাই। রাজ বলল, আমি চিটার? তুই আমার সাথে চিটারি করে আবিরকে বিয়ে করছিস, এখন ওকে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে। আর কি বললি? তুই স্বামী হিসাবে মানুষ নাই ওকে? একসাথে বিছানায় রাত পার করছিস, ওর সাথে মজা নিছিস, আর এখন ভাবলস আমি কি বাচ্চা নাকি? তোর এই পাপি মুখ আমাকে দেখাবি না। নীলা 5 থেকে 6টা থাপ্পড় মারলো রাজকে। নীলা বলল, হ্যাঁ আমি পাপী, তোর মতন ছেলেকে ভালোবেসে আমি পাপী হয়েছি, দিনের পর দিন একজন মানুষকে অপমান করছি, তোর মতো নিচের মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীর অধিকার তাকে দেইনি, আমি পাপ করছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। নুসরাত বলল, রাজ এই মেয়ে এসব কি বলছে? রাজ বলল, বাধ্য তো এসব মেয়ের কথা, নোংরা মেয়েদের কথা আমার সামনে বলবা না, চলো এখান থেকে। রাজ তখন নুসরাতকে নিয়ে চলে গেল। নীলা সেখানেই বসে পড়লো, অজরে কান্না করতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। মিম বলল, না, ওকে একটু কষ্ট বুঝতে দাও, কষ্ট জিনিসটা কি, কতটুকু ভয়ঙ্কর। আমি বললাম কিন্তু। মিম বলল, কোনো কিন্তু না। আমি বললাম ওকে। তারপর চলে আসলাম বাসায়, নীলাও চলে এসেছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম, একদম সন্ধ্যায় ফিরলাম বাসায়। এসে পড়ালেখা করে রাতে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে আবার নীলার কথা মনে পড়লো, সে আমাকে বিছানায় দেখলে আবারও রাগ করবে, তাই আবারও ছাদে চলে গেলাম। প্রতিদিনের নেই সিগারেট খাচ্ছি, আকাশ দেখছি, আজকে তারাগুলো অনেক সুন্দর লাগছে, ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে, আমার সামনে এসে দাঁড়ালো। আমি কোনো কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। নীলা বলল, এখানে কি করছো? আমি বললাম, দেখতেই পাচ্ছ। নীলা বলল, ওকে রুমে চলো। আমি বললাম, কেন? নীলা বলল, ঘুমাবে না? আমি বললাম, হ্যাঁ। নীলা বলল, তাহলে চলো। আমি বললাম, আমার ঘুমের স্থান রুমে না, খোলা আকাশের নিচে। নীলা বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। আমি বললাম, না, তুমি একদমই ঠিক করছো, আমি তোমাকে কি দিতে পারবো? আমার কাছে কোনো টাকাও নাই, আর কোনো সম্পদও নাই। নীলা বলল, এখনো রাগ করে থাকবে? আমি বললাম, আমার কোনো রাগ নেই, আমার তো কেউ নেই যে আমি কারো উপর রাগ করে থাকবো। নীলা বলল, ওকে, আমি আজকে থেকেই সাথে থাকবো। আমি বললাম, কেন? নীলা বলল, কেন? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি বললাম, হাসালে আমাকে। নীলা বলল, কেন? আমি বললাম, কে তোমার স্বামী? নীলা বলল, কেন তুমি? আমি বললাম, স্বামী মানে সেটা তুমি বুঝো? নীলা বলল, স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুলটা করতাম না। আমি বললাম, ওকে, এইসব পেঁচাল বাদ দিয়ে রুমে যাও, গিয়ে ঘুমাও। নীলা বলল, না আমি যাব না, তুমি যাও। আমি বললাম, না আমি যাব না। নীলা বলল, ঠিক আছে, আমিও যাব না। আমি বললাম, পাগলামি না করে গিয়ে ঘুমাও। নীলা বলল, আমি রুমে গিয়ে ঘুমালে আর না ঘুমালে তোমার কি আসে যায়? তখন আমি বললাম, হ্যাঁ আমার। নীলা বলল, তোমার কি? আমি বললাম, কিছু না। নীলা বলল, বলো তোমার কি? আমি বললাম, কারণ তুমি আমার বউ। নীলা বলল, হ্যাঁ বউ, আর বর যেখানে থাকবে বউ সেখানেই থাকবে, ওকে? আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আমি ক্ষমা করতে পারবো না। নীলা বলল, ওকে, আমি এখনই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। আমি বললাম, কেন? নীলা বলল, আমার মতো পাপী বেঁচে থাকার কোনো অধিকার নাই, আর খবরদার তুমি আমাকে বাঁচাতে আসবে না। আমি বললাম, প্লিজ পাগলামি করো না, রুমে গিয়ে ঘুমাও। নীলা বলল, আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা যদি না করো আর আমাকে জড়িয়ে না ধরো তাহলে আমি সত্যি সত্যি সুইসাইড করব। আমি বললাম, অভিনয় তুমি খুব ভালো করে পারো, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে হার মানাবে তুমি। আমি জানি এটা তোমার নতুন কোনো ফাঁদ। নীলা বলল, বিশ্বাস করো আমি ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, হাহা, বিশ্বাস করব? এর আগেই তো বিশ্বাসটা ভেঙে দিছ, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। নীলা বলল, তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। নীলা বলল, যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? আমি বললাম, যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি?
এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। নীলা বলল, বিশ্বাস করে তো অনেকেই ঠকেছে, আর এবার না হয় না ঠকলেম, আর তা না হলে একদিন বিশ্বাস করবে যেদিন আমি আর এই দুনিয়াতে থাকবো না। আমি বললাম, তুমি কেন এই ছোট লোক ফকিন্নির জন্য এত কষ্ট পাচ্ছ? নীলা বলল, প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি বললাম, শাস্তি দিয়ে কি হবে? তুমি পারবে আমার সেই হাসি খুশি দিনগুলো ফিরিয়ে দিতে? না ঘুমিয়ে যে কত রাত পার করে দিছি আমি, পারবে সেই মুহূর্তগুলো ফিরিয়ে দিতে? নীলা বলল, আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু আমি কথা দিতে পারি যতদিন এই পৃথিবীতে থাকবো আর কখনো কোনোভাবে তোমাকে কষ্ট দেব না। শুধু এবার আমাকে একটা চান্স দাও। আমি বললাম, ওকে। নীলা বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি বললাম, কি হলো পাগলি, কান্না করছো কেন? নীলা বলল, তোমার সাথে অনেক খারাপ কিছু করছি, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি বললাম, বলছি তো ক্ষমা করে দিয়েছি। নীলা বলল, আমি জানি ক্ষমা করো নাই। আমি বললাম, কেন? নীলা বলল, যদি ক্ষমা করে দিতে অনেক আদর করতে, কিন্তু এখনো করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আমি বললাম, আরে পাগলি, ক্ষমা করছি, ঠিক আছে, আদর খাবে তো? নীলা বলল, তারপর আর কি, বাকিটা ইতিহাস। বউকে আদর করছি আর আপনারা চুপি চুপি দেখছেন, লজ্জা করে না আপনাদের? নীলা বলল, আমি কিছু জানি না, আমার আদর চাই, অনেক আদর। আমি বললাম, ওকে, তাহলে রুমে যাই। এখানে তো খোলা আকাশের নিচে যদি তারা দেখে তাদেরও তো লজ্জা হবে। রুমে যাই, কেউ দেখবে না। নীলা বলল, আমি হেঁটে যাব না। আমি বললাম, তাহলে কেমনে করে যাবে? নীলা বলল, তোমার কোলে। আমি বললাম, কি? তুমি তো অনেক মোটা, হাতির মতো, তোমাকে নিতে পারবো না। নীলা বলল, ও আমি মোটা হাতির মতো, ঠিক আছে, তুমি গিয়ে মিমকে বিয়ে করো, ও চিকন, ওকে কুলে নিতে পারবে, কষ্ট হবে না। আমি বললাম, আরে আরে, আমার লক্ষ্মী বউটা দিয়ে আবার রাখো করে। এই, আমি কি বলছি তোমাকে কুলে নেব না? বলে ওকে কুলে তুলে নিলাম। বাই বাই, টাটা, আপনারা এখন যান। আমি আমার রাগী বউটাকে আদর করি আর তার রাগ ভাঙাই। তো এখানে এই গল্পের সমাপ্ত হয়েছে। আপনারা আবার ভাইবেন না যে ভাই আমার বউ, আমি এখনো সিঙ্গেল, একটা প্রেমও করি নাই। সত্যি কথা বলতে গেলে কোনো মেয়ে আমগরে পাত্তা দেয় না। তো ভালো থাকেন আপনারা, দেখা হবে আপনাদের পছন্দের গল্পে।